হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ফিজিক্যাল সায়েন্সের কিন্তু একটা ম্যারাথন সিরিজ বের করব। তো দেখো, ফিজিক্যাল সায়েন্সের ম্যারাথন সিরিজের আজকে প্রথম ভিডিও। তো আজকে আমরা কি আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটি রয়েছে, যেটা থেকে স্টুডেন্টদের প্রচুর 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 প্রবলেম। সেই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা ওই WBTA টেস্ট পেপারের যে 4.2 এবং তার অথবা সেখানে যে দুটো দুটো করে কোয়েশ্চেন্স দেওয়া হয়, এরকম আমরা 4টে পেজের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করে রেখে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দাও, কারণ এই চ্যানেলের যত ভিডিও আসবে তোমার কাছে সবার আগে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো এবার তোমাদের মধ্যে বেশ অনেকেরই জিজ্ঞাসা আছে, তাহলে কি রাসায়নিক গণনার অঙ্ক কি আজকে এই একটা ভিডিওতেই আলোচনা করা হবে? আমি বলবো না, এরকম আরো 2-3টে ভিডিও বের করা হবে যেখানে হচ্ছে রাসায়নিক গণনার মানে WBTA টেস্ট পেপারের যতগুলো পেজ আছে সমস্ত পেজ আমি কভার করব রাসায়নিক গণনার অঙ্কগুলো। তো অবশ্যই কিন্তু চ্যানেলে সঙ্গে জুড়ে থেকো, চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কাছে এই চ্যানেলটি ডেফিনেটলি একটা কিন্তু বেনিফিশিয়াল হতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। তো আজকের প্রথম প্রশ্ন বলার আগে দেখো, প্রত্যেকটা পেজের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু পেজ নাম্বারটা দিয়ে রেখেছি। পেজ নাম্বার 167 এর দুটো কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা বলছে দেখো, এই যে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিয়েছে। এই রাসায়নিক বিক্রিয়াতে কি বলছে না, 4NH3 প্লাস 5O2 থেকে তৈরি হচ্ছে কি নাইট্রিক অক্সাইড NO, ঠিক আছে, প্লাস হচ্ছে 6H2O, ঠিক আছে। আমি একবার রিয়াকশনটা লিখছি তাহলে সুবিধা হবে তোমাদের। রিয়াকশনটা কি বলছে চলো, সেটা হচ্ছে 4NH3 কোন স্টেটে রয়েছে আমি এখন আলোচনা করছি না, এখানে আমি কোয়েশ্চেনে দিয়েই দিয়েছি, আলাদা করে এখানে বলার কিছু নেই। তো এখানে 4NO প্লাস 6H2O, এই হচ্ছে রিয়াকশনটা ওরা দিয়ে দিয়েছিল, একদম ব্যালেন্সড রিয়াকশন দিয়ে দিয়েছে। এখানে ডেফিনেটলি ব্যালেন্সড রিয়াকশনই রয়েছে, সমস্যা তোমাদের হবে না আশা করি। আচ্ছা, তাও আমি একবার দেখে নিই। 5 দুগুণে 10, এদিকে 4, এদিকে 6, হাইড্রোজেন হচ্ছে 6 দুগুণে 12টা, 3 4 12টা, 4টে নাইট্রোজেন। হ্যাঁ, পুরো ব্যালেন্সড ইকুয়েশন রয়েছে, কারণ আমি একটা জিনিস শিখিয়েছিলাম। আচ্ছা, যারা এখনো পর্যন্ত আমার ওই রাসায়নিক গণনার ওয়ান শট ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু সবার আগে ওয়ান শট ভিডিওটা কিন্তু দেখবে। অবশ্য তোমরা এই ভিডিওটার পরেও দেখতে পারো, ঠিক আছে। যাদের রাসায়নিক গণনা সম্পর্কে একটু হলেও ডাউট এখনো পর্যন্ত রয়ে গেছে, তোমাদের কারোর যদি মনে হয় যে রাসায়নিক গণনা এখনো পর্যন্ত আমি পুরোপুরি বুঝতে পারিনি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু গিয়ে সেই ওয়ান শট ভিডিওটা দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই সার্চ করে নিও। তো চলো আমি এই কোয়েশ্চেন্সটা একটু ডিসকাস করি। আচ্ছা, এখানে তারপরে বলছে 60 গ্রাম নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন প্রয়োজন, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা এটাই দেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু বলে দিয়েছে নাইট্রোজেন 14 আর অক্সিজেন হচ্ছে 16। খুব ভালো কথা, এইগুলো পারমাণবিক গুরুত্ব বলে দিয়েছে। তা কাকে কাকে দরকার আছে একটা রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে, কাকে কাকে দরকার? প্রথম কথা দেখো, এখানে বলে দিয়েছে 60 গ্রাম নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড কোনটা? এই যে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডটাকে আগে চিহ্নিত করো, এইটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। তারপরে কি বলছে, এসটিপিতে কত আয়তনের অক্সিজেন প্রয়োজন, অক্সিজেনকে দরকার, অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনকে প্রয়োজন, ওকে। তো চলো এবার অক্সিজেন আর নাইট্রিক অক্সাইড নিয়ে আমি কাজ করব, এদের পারমাণবিক গুরুত্ব নিয়ে
আমি প্রথমে একটু ক্যালকুলেশন করে নিই, সেটা হচ্ছে 5 ইন্টু, এবার দেখো অক্সিজেন হচ্ছে 16, 16 গুণ 2 মানে 32, ঠিক আছে, তাহলে 32 ইন্টু 5 কত হচ্ছে 160। আচ্ছা, আর এখানে হচ্ছে 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে নাইট্রোজেন কত 14 আর অক্সিজেন কত 16, তাহলে 16 আর 14 কত হচ্ছে 16 14 হচ্ছে 30, 30 3 4 12, 120। তাহলে এখন কথা হচ্ছে 60 গ্রাম নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন প্রয়োজন। এবার কত আয়তনের অক্সিজেন প্রয়োজন আমি যেটা ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে তোমার গ্রাম ইউনিটে, ঠিক আছে। আমি এখানে গ্রাম ইউনিটটা ইউজ করব না, আমরা একটা কাজ করি, এটা হচ্ছে একদম ডিরেক্ট আয়তন, যার ক্ষেত্রে যেটা চেয়েছে সেই ক্ষেত্রে আমরা সেটা ইউজ করব। আচ্ছা, এইটা এই যে 5 4 4 এগুলো কিন্তু অনেক সময় মোল সংখ্যাকেও বোঝায়, ঠিক আছে, মোল নাম্বারকেও ইন্ডিকেট করে। তো 1 মোল অক্সিজেনের আয়তন কত 22.4 লিটার, তাহলে 5 ইন্টু এখানে হবে 22.4 লিটার, 22.4 লিটার, তাহলে 22.4 ইন্টু 5 ক্যালকুলেট করতে পারলে ভালো, না হলে রেখে দাও, সমস্যা কিছু নেই। তাহলে তাহলে 112 এত লিটার, ঠিক আছে, বোঝা গেল ক্যালকুলেশনে। আচ্ছা, আশা করি বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে 120 গ্রাম 120 গ্রাম NO উৎপন্ন করতে 112 লিটার অক্সিজেন প্রয়োজন। আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ডিটেলে বুঝতে হবে। তাহলে বলো তো 60 গ্রাম NO প্রস্তুত করতে কত লিটার অক্সিজেনের প্রয়োজন? কিচ্ছু না, 112/120 ইন্টু 60, এত লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে তুমি এখানে ব্রেক করলে কি পাচ্ছ, 60 এদিকে 2, তাহলে এখান থেকে 5 দুগুণে 10, 56, ঠিক আছে, 56 লিটার অক্সিজেন প্রয়োজন, 56 লিটার অক্সিজেন প্রয়োজন, ঠিক আছে। এটুকু ক্লিয়ার তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে এই যে এত লিটার অক্সিজেন, তাহলে যদি 120 গ্রাম নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে কাজে লাগে, তাহলে কতটা পরিমাণ অক্সিজেন বা কত লিটার অক্সিজেন বা কত আয়তনের অক্সিজেন প্রয়োজন হচ্ছে 60 গ্রাম নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে, এটুকু ক্লিয়ার হলো, আমরা বোঝাতে পারলাম। এবার নেক্সট হচ্ছে তোমাকে বলে দিয়েছে যে প্রক্রিয়াতে কত পরিমাণ অ্যামোনিয়ার প্রয়োজন, এই প্রক্রিয়াতে কত পরিমাণ অ্যামোনিয়ার প্রয়োজন, খুব ভালো কথা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে আরেকটা ক্যালকুলেশন করব, এখানেই করিয়ে দিচ্ছি, পরিমাণ বলে দিয়েছে, সমস্যা কিছু নেই। 4 ইন্টু নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন তো 1 আমরা জানি, তাহলে এটা 3, তাহলে 17 ইন্টু 4 কত হয়, 17 দুগুণে কত হয়, 17 দুগুণে 34, 34 মানে 68, ঠিক আছে, 68, অর্থাৎ তাহলে 68 গ্রাম দরকার পড়ছে। তাহলে 68 গ্রাম, প্রথম কথা হচ্ছে বলছে কি কত পরিমাণ অ্যামোনিয়ার প্রয়োজন, ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্কটা। এবার লক্ষ্য করো, আমার কিন্তু এত লিটার অক্সিজেন দরকার পড়েছে, অথবা দেখো হয় এত লিটার অক্সিজেনকে কাজে লাগাও, আদারওয়াইজ হচ্ছে 60 গ্রাম নাইট্রিক অক্সাইডকে কাজে লাগাও, ঠিক আছে। আমি এখানে কি করব, প্রথম কথা হচ্ছে 120 গ্রাম NO প্রস্তুতিতে একদম ভেঙে ভেঙে করাচ্ছি, প্রস্তুতিতে কতটা পরিমাণ অ্যামোনিয়া দরকার, 68 গ্রাম অ্যামোনিয়া NH3 প্রয়োজনটা আমি আর লিখলাম না। তাহলে 60 গ্রামের ক্ষেত্রে কি হবে, 60 গ্রামের ক্ষেত্রে কি হবে, 68 ডিভাইডেড বাই 120 ইন্টু 60, এত গ্রাম অ্যামোনিয়া প্রয়োজন। এদিকে 2 কাটলাম 34, তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া প্রয়োজন। পুরো কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো,
হয়ে গেল কত পরিমাণ অ্যামোনিয়ার প্রয়োজন, এটুকু তোমরা বুঝতে পেরেছো, 34 গ্রাম অ্যামোনিয়ার প্রয়োজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, স্টার মেরে রাখো, পরীক্ষায় দিতেই পারে, না দেবার কিচ্ছু নেই। তো এবারে অথবার কোয়েশ্চেন্সটা আমরা পরের পেজে করব, এই যে আবার দিয়েছি এখানে, সমস্যা কিছু নেই, তোমরা বুঝতে পারবে। বলছে উচ্চ উষ্ণতায়, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করতে বা বিজারিত করে 558 গ্রাম Fe মানে আয়রন প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? আমাকে অ্যালুমিনিয়ামের পরিমাণটা বের করতে বলেছে, কিন্তু দিয়ে দিয়েছে কার পরিমাণটা, আয়রনের পরিমাণটা দিয়ে দিয়েছে। আয়রন প্রস্তুত করতে হবে কত গ্রাম অ্যালুমিনিয়াম থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটার রেসপেক্টে আমরা প্রথমে রিয়াকশনটা দেখব। রিয়াকশন কি বলছে, প্রথমে অ্যালুমিনিয়ামের সাথে কে রিয়াকশন করবে, Fe2O3 রিয়াকশন করলে আমরা কি পাবো, রিয়াকশন করলে পাবো Al2O3 প্লাস আয়রন। এইবার আমরা সমতা বিধান করব। আমি বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়াটা লেখার পর তারপরে সমতা বিধান করতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম এখানে 2 বসিয়ে দিই, এখানে অলরেডি অ্যালুমিনিয়াম 2টো রয়েছে, অক্সিজেন O3 রয়েছে, আয়রনও এখানে 2 বসিয়ে দেবো, ব্যাস আমার ব্যালেন্সিং রেডি। এখন কি করব, এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে, তুমি দেখো কাকে কাকে দরকার, অ্যালুমিনিয়াম দরকার আর হচ্ছে আয়রন দরকার, এই দুটো জিনিস। কারণ কত গ্রাম আয়রন থেকে কত মানে কত গ্রাম অ্যালুমিনিয়াম থেকে কত গ্রাম আয়রন তৈরি হয়েছে সেটা দেখার জন্য। তাহলে এখানে আমি এদের মোলার ভরটা দেখে নিই, তাহলেই তো হয়ে যায়। তাহলে 2 মোল আছে অ্যালুমিনিয়াম, তাহলে 2 × 27 কত হচ্ছে, 27 × 2 54, ঠিক আছে। আচ্ছা, আর আয়রনের কেসটা যদি বলি আমরা, তাহলে 2 × এটা হচ্ছে নিশ্চয়ই আয়রন হচ্ছে 55.8, ঠিক আছে, 55.8। আমি এটা এরকমই রেখে দিলাম, কাটাকুটি করতে আমাদের সুবিধা হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 2 × 55.8, ঠিক আছে, এত গ্রাম Fe প্রস্তুতিতে কাজে লাগে 54 গ্রাম অ্যালুমিনিয়াম। আমি সংকেত দিয়ে লিখছি। তাহলে 1 গ্রাম আয়রন প্রস্তুতিতে কাজে লাগে 54 ডিভাইডেড বাই 2 গুণ 55.8, এই এত গ্রাম অ্যালুমিনিয়াম। তাহলে 558 এত গ্রাম আয়রন থেকে, মানে এত গ্রাম আয়রন না, এত গ্রাম আয়রন প্রস্তুতিতে কাজে লাগে 54 × 558 ডিভাইডেড বাই 2 × 55.8 এত গ্রাম অ্যালুমিনিয়াম। একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করো, সুন্দর করে একদম মাথা ঠান্ডা করে করার চেষ্টা করবে, কোনো চিন্তা নেই। তাহলে এটার সাথে এটা কেটে দাও, এখন 2 এর সাথে 10 কেটে দাও, এটা 5 হয়ে গেল। তাহলে 5 54 কত হয়, 270 হয়ে যাচ্ছে না, 270 গ্রাম অ্যালুমিনিয়াম, ঠিক আছে, 270 গ্রাম অ্যালুমিনিয়াম আমার এখানে কি হবে প্রয়োজন, ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট। শুধু তাই নয়, আর একটা কোয়েশ্চেন, একটা জয়েন্ট কোয়েশ্চেন দিয়েছে, বলছে বিক্রিয়াটিতে কত মোল অ্যালুমিনিয়াম লাগবে, কত মোল অ্যালুমিনিয়াম লাগবে। প্রথম কথা একটা জিনিস লক্ষ্য করো, বিক্রিয়াটিতে কত মোল অ্যালুমিনিয়াম লাগবে সেটা সবার আগে দেখিনি। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে 27 আছে, তাই না, অ্যালুমিনিয়াম হচ্ছে 27 আছে। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কতটা পরিমাণ অ্যালুমিনিয়াম সেটা বলো। 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে 1 মোল অ্যালুমিনিয়াম। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম অর্থাৎ এটা হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তাহলে 270 গ্রাম অ্যালুমিনিয়াম যেটা আমার দরকার পড়ছে এখানে, তাহলে সেটা কত মোল হবে, 10 মোল হবে, তাই না, 10 মোল হবে, সিম্পল হিসেব, এটাই বলছে।
চলো, এটাই আনসার। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স, পেজ নাম্বার 169 কি বলছে? বলছে 4 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? ভালো প্রশ্ন দিয়েছে। কি বলছে? NaOH তার সাথে রিয়াকশন করছে কে? H2SO4। স্বাভাবিক ব্যাপার, এটা একটা প্রশমন বিক্রিয়া, যেখানে এটাকে হচ্ছে ক্ষার বলা হয়, এটাকে বলা হয় ক্ষার, এটাকে বলে অ্যাসিড। এই তুমি এটাকে আবার ইলেকট্রন ভেবে নিও না, ঠিক আছে? আমি মুছে দিলাম এই জায়গাটা। এখন কথা হচ্ছে এখান থেকে রিয়াক্ট করলে বা রিয়াকশন করলে কি Na2SO4 হয়ে যাচ্ছে না এটা, প্লাস H2O, জল তৈরি হবে, তাই না? আমরা কি জানি, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে সবসময় জল আর লবণ তৈরি করবে, স্বাভাবিক ব্যাপার। এবার এখন কথা হচ্ছে আমরা ব্যালেন্স করব। ব্যালেন্সিং কি রয়েছে? সোডিয়াম কটা রয়েছে? 2টো, এখানে 2 বসিয়ে দেবো। আচ্ছা, তারপরে SO4 কটা রয়েছে? ঠিকই আছে, SO4 এর পরিমাণটা। এখানে কটা হাইড্রোজেন রয়েছে? এদিকে 2টো, এখানে 2টো, 4টে হাইড্রোজেন রয়েছে, আর 2টো অক্সিজেন রয়েছে। কিচ্ছু করার নেই, এখানে 2 বসিয়ে দাও, তাহলে 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন হয়ে যাবে। তাহলে আমার ব্যালেন্সিং হয়ে গেল। এবার নেক্সট কাজ কি? ব্যালেন্সিং হয়ে যাওয়ার পর নেক্সট কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর ক্যালকুলেশন। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে চিহ্নিত করব, আর সম্পূর্ণ করতে কত গ্রাম H2SO4 দরকার? H2SO4 মানে এই দুটোকে দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, তা আগে দেখি তাহলে কত গ্রাম H2SO4 কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে সম্পূর্ণ, সেটা দেখে নি। 2 ইন্টু সোডিয়াম কত? সোডিয়াম এখানে দেওয়াই আছে 23, প্লাস অক্সিজেন আমরা জানি 16, প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, আর এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2, মানে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2। আচ্ছা, 2 গুণ 1 করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। সালফার হচ্ছে 32। এগুলো মুখস্থ করে নেবে, অনেক সময় যদি দেওয়া না থাকে সমস্যায় পড়ে যাবে। অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, এগুলো মুখস্থ করে নেবে। আমার যে ওয়ান শট ভিডিও দেওয়া আছে সেখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, পুরোপুরি দেখে নিও। তোমাদের সমস্ত রকম সুবিধার জন্য আমি ওখানে রেডি করেছি। আচ্ছা, 23 আর 1 কত হয়? 24। 24 আর 16 কত হবে? 40 হয় না? 40, তাহলে 4 দুগুণে 8, 80 হয়ে গেল। আর এটার ক্ষেত্রে এটা 2 প্লাস 32 প্লাস 4 64 হচ্ছে। 64 আর 34 কত হচ্ছে? 98 হচ্ছে না? 98 হচ্ছে। তাহলে এবার দেখো কার পরিমাণটা দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে পারে, প্রশমিত করতে পারে কে পারে? 98 গ্রাম H2SO4 হলো। তাহলে এখন 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে পারে 98 ডিভাইডেড বাই 80 এত গ্রাম সোডিয়াম, মানে H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড না, সালফিউরিক অ্যাসিড। তাহলে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত কে করতে পারবে? 98 ইন্টু 4 ডিভাইডেড বাই 80, তাহলে এত গ্রাম H2SO4। এবার ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে ফেলি। তাহলে কি পাবো দেখি, 4 দিয়ে যদি কাটি এটাকে, এটা হয়ে যায় 20, 2 দিয়ে কাটি এখানে 10 থাকলো, 2 2 98, মানে 40, 9 দুগুণে 18, 49 হচ্ছে। 2 4 দুগুণে 8, 1 8 9 দুগুণে 18, ঠিক আছে। 4.9 গ্রাম H2SO4 দরকার আছে এটাকে সম্পূর্ণ প্রশমিত করার জন্য। ব্যাস, নেক্সট কোয়েশ্চেন কি আছে? আর কোনো কোয়েশ্চেন এখানে আছে না? নেই। নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ অথবার কোয়েশ্চেনটা কি বলেছে? বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি রয়েছে, খুব ভালো কথা। এরূপ 50 গ্রাম জিঙ্ককে অতিরিক্ত পরিমাণ লৌহ H2SO4 এর সাথে বিক্রিয়া করিয়ে কি পরিমাণ H2 উৎপন্ন করা হবে? উৎপন্ন গ্যাসের
উৎপন্ন যে গ্যাস মানে সেই তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছি, উৎপন্ন গ্যাসের এসটিপিতে আয়তন কত? খুব ভালো প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলো খুব মার্কিং প্রশ্ন, এই প্রশ্নগুলো স্টার দিয়ে রাখো, পরীক্ষায় কিন্তু আসবেই, ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি নিট অ্যান্ড ক্লিন বুঝিয়ে দিচ্ছি, এরকম আরো একটা কোয়েশ্চেন্স পাবো, কারণ WBTA তে যে 4টে পেজ নিয়েছি তার মধ্যে আরেকটা পেজে আর 2টো পেজে আমার কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন্স রয়েছে। সো তোমাদের অসুবিধা কিছু হবে না, তোমরা বুঝতে পারবে ভালোভাবে, একদম নিট অ্যান্ড ক্লিন বুঝিয়ে দেবো আমি। তো বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, খুব ভালো কথা, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি রয়েছে, খুব ভালো। এবার এখন কথা হচ্ছে আমি একটা রিয়াকশন করাবো, কার সাথে? জিঙ্কের সাথে কাকে? H2SO4, মানে লঘু ফঘু আর লিখলাম না, আমি ডাইরেক্ট H2SO4 রিয়াকশন করালাম, করলে কি হবে? ZnSO4 হবে, কারণ কোনো ধাতুর সাথে যখন কোনো অ্যাসিড রিয়াকশন করে এই ঘটনাটাই ঘটা, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা আমরা ছোটবেলায় পড়েছি, আলাদা করে বলার কিছু নেই, ঠিক আছে? তো তাও মোটামুটি ভাবে জিঙ্কের সাথে H2SO4 রিয়াকশন করলে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। এবার আমরা সেকেন্ড কেস যেটা দেখবো, এটা ব্যালেন্সিং আছে কিনা সেটা দেখতে হবে। জিঙ্ক একটা H2SO4 এর ক্ষেত্রে H2, ঠিক আছে, এটা পুরোটাই ব্যালেন্সিং আছে, অসুবিধা কিছু নেই। তো এখন কথা হচ্ছে আমার, দেখি জিঙ্ক, জিঙ্ক মানে হচ্ছে 65, জিঙ্ক মানে এক কথায় 65। তো জিঙ্ক 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 অতিরিক্ত পরিমাণে, আচ্ছা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে, তাহলে হাইড্রোজেনকে দরকার, তাহলে 2, তাহলে 2। আচ্ছা এটা এরকম থাক, আমি একটা কাজ করি, আমি সাইডে একটা কাজ করি, আমার যেটা করতে হবে, দেখো 50 গ্রাম জিঙ্ক আছে, এবার 50 গ্রাম জিঙ্কে 35% অশুদ্ধি রয়েছে, তাহলে 65% হচ্ছে তোমার বিশুদ্ধ জিঙ্ক থাকবে, তাহলে 100% জিঙ্কে 35% অশুদ্ধি, তাই তো? এটাই তো ঘটনা। তাহলে পিওর জিঙ্ক মানে বিশুদ্ধ জিঙ্ক কতটা থাকছে? বিশুদ্ধ জিঙ্ক কতটা থাকবে? সেটা হচ্ছে 100 মাইনাস 35 হয়ে গেল হচ্ছে 65%। এবার 65% বিশুদ্ধ জিঙ্ক আছে, তাহলে 50 গ্রাম জিঙ্কে কতটা বিশুদ্ধ জিঙ্ক আছে আমরা দেখে নিই। সুতরাং তাহলে 50 গ্রাম জিঙ্ক মিশ্রণে, এটা একটা মিশ্রণ, জিঙ্ক মিশ্রণে বা জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা কত হবে? সেটা 50, 50-এর 65%, ব্যাস তাহলেই তো হয়ে গেল, কাটাকুটি করে দাও, 50 দুগুণে 100, তাহলে 65 ডিভাইডেড বাই 2, এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক রয়েছে, খুব ভালো কথা, থাক না, সমস্যা কোথায়? এবার দেখো তাহলে, সুতরাং তাহলে 65, দেখো আমরা রিয়াকশন থেকে যেটা পেলাম সেটা কিন্তু পিওর, পিওর হিসাবেই থাকবে, পিওর জিঙ্ক, পিওর 65 গ্রাম জিঙ্ক থেকে কিন্তু 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে উৎপন্ন হবে 2 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে উৎপন্ন হবে 2/65 এত গ্রাম H2, তাহলে 65/2 গ্রাম, মানে আমার তো 50 গ্রাম জিঙ্ক থেকে তৈরি করতে হবে, কিন্তু 50 গ্রাম জিঙ্ক মানে তো 50 গ্রাম নয়, আমার বিশুদ্ধ জিঙ্ক রয়েছে ওখানে মাত্র 65/2 গ্রাম, 65/2 গ্রাম, তাহলে 65/2 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে উৎপন্ন হবে 2/65 ইন্টু 65/2, তাহলে এত গ্রাম H2, তাহলে কাটাকুটি করতে হবে, 2 2 65 দেখো 1 গ্রাম, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা জানি এসটিপি তে এর আয়তন কত হবে, এসটিপি তে আয়তন কত?
প্রথম কথা হচ্ছে এসটিপি তে হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপি তে দেখো, এসটিপি তে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, দেখো একটা হাইড্রোজেন অণু, ভালো করে বুঝবে, হাইড্রোজেন অণু এবার আণবিক গুরুত্ব বা মোলার ভর কত? হাইড্রোজেনের মোলার ভর 2 গ্রাম হয়, 1 গ্রাম হয় না কিন্তু। পারমাণবিক ভর 1 গ্রাম হয়, কিন্তু মোলার ভর কিন্তু 2 গ্রাম হয়। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে? আয়তন তো 22.4 লিটার। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কি হবে? 1 গ্রামের, কারণ হাইড্রোজেন তো 1 গ্রাম তৈরি হয়েছে, হাইড্রোজেন তো 1 গ্রাম তৈরি হয়েছে। তাহলে এটা কি হবে? এটা আমি ক্যালকুলেট না করে বলে দিতে পারি 11.2 লিটার। ঠিক আছে, বোঝা গেল? এটুকু ক্লিয়ার তোমাদের কাছে? ভালো প্রশ্ন কিন্তু। নেক্সট নেক্সট পেজটা কি ছিল? আর কটা পেজ বাকি গো? আরো 2টো পেজ বাকি আছে। চলো লেটস গো, সব হবে। আচ্ছা চলো, তো তোমাকে বলেছে 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে, প্রমাণ উষ্ণতা ও চাপে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি, 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 ঠিক আছে? তো কত লিটার H2S উৎপন্ন হবে? এবার উৎপন্ন H2S এর ভর কত? আচ্ছা ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কত লিটার H2S উৎপন্ন হবে সেটা ইম্পর্টেন্ট, তবে তার আগেও ইম্পর্টেন্ট হচ্ছে রিয়াকশনটা। চলো, ফেরাস সালফাইডের সংকেত কি? FeS। এবার তার সাথে অতিরিক্ত পরিমাণ H2SO4 রিয়াকশন করলে কি হবে? FeSO4 প্লাস H2S। এবার আমাদের কাজ কি? ব্যালেন্সড আছে কিনা সেটা দেখতে হবে। আয়রন কটা রয়েছে? একটা, একটা SO4, ঠিক আছে। এস কটা রয়েছে? এস একটা রয়েছে, H হ্যাঁ পুরো ব্যালেন্সড রয়েছে। এটা ইনিশিয়ালি ব্যালেন্সডই রয়েছে, এটাকে ব্যালেন্সিং করতে লাগবে না। নেক্সট আমার কাজ কি? দেখো, ফেরাস সালফাইড কে দরকার, আর কাকে দরকার? কি পরিমাণ, কি পরিমাণ H2S কে দরকার আছে। তবে এটা মাথায় রাখতে হবে, এটা লিটার কিন্তু, হ্যাঁ। Fe মানে 56, তাহলে 56 প্লাস এস মানে হচ্ছে 32, তাহলে 56 প্লাস 32 কত হয়? 88, ঠিক আছে। আর H2S এত গ্রাম আমি দিয়ে দিই, এখানে ইউনিটটাও দিয়ে দিই, না দেওয়ার কিচ্ছু নেই। তাহলে H2S মানে কি? দেখো, H2S এর ক্ষেত্রে, সেটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে, এসটিপি তে আমরা কি জানি? 1 মোল পরিমাণ। এখানে দেখো তৈরি কি হয়েছে? 1 মোলই তো তৈরি হয়েছে, কিছু নেই তো, এটা 1 মোলই রয়েছে। তো সেক্ষেত্রে তোমার এটা হবে 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে 88 গ্রাম FeS থেকে উৎপন্ন হয় 22.4 লিটার H2S। তাহলে 1 গ্রাম FeS থেকে উৎপন্ন হয় 22.4 ডিভাইডেড বাই 88, এত লিটার H2S। এখন 8.8 গ্রাম দরকার। 8.8 গ্রাম FeS থেকে উৎপন্ন হবে 22.4 ইন্টু 8.8 ডিভাইডেড বাই 88, এত লিটার H2S। এবার ক্যালকুলেশনটা করো, এই পয়েন্টটা তুললে এখানে চলে আসে 10, 88 থেকে এই 88 কাটাকুটি করে দাও, তাহলে 2.24 এত লিটার H2S। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, এটুকু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল H2S, ঠিক আছে। এবার দেখো, উৎপন্ন যে H2S আছে তার পরিমাণটা কত, তার ভরটা কত আমাকে এবার দেখতে হবে। দেখো, এবার এই জায়গাটায় আমি করছি।
প্রথম কথা হচ্ছে তোমার 22.4 লিটার 22.4 লিটার H2S মানে কি? সেটা হচ্ছে কত গ্রাম H2S? 2 × 1 প্লাস সালফার হচ্ছে 32, তার মানে হচ্ছে 34 গ্রাম H2S। ভালো কথা। তাহলে 2.24 লিটার H2S মানে কি? এটা কিছুই না, এটা আমার কিছু করতেও লাগবে না, জাস্ট পয়েন্টটা একটা ঘরে এগিয়ে গেছে, এখানেও পয়েন্ট একটা ঘরে এগিয়ে যাবে। 3.4 গ্রাম H2S। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো তোমাদের কাছে? শীতকালে ঠোঁট ফেটে গেছে বাবা, কি জ্বালা করছে। বোঝা গেল? পুরো ক্লিয়ার? ব্যাস, নেক্সট কোয়েশ্চেন। এর নেক্সট কোয়েশ্চেন কি বলেছে গো? একটি চুনা পাথরের নমুনায় 90% বিশুদ্ধ, মানে 10% অশুদ্ধি আছে। কোয়েশ্চেনটা কিন্তু এরকম ভাবেও দিতে পারতো যে 10% অশুদ্ধ। ঠিক আছে, তাহলে এই নমুনায় 120 কেজিকে উত্তপ্ত করলে, এরকম নমুনা 120 কেজিকে উত্তপ্ত করলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? ঠিক আছে, এসটিপিতে তার আয়তন কত? আচ্ছা ঠিক আছে, সেটা পরের কথা। আগে আমরা একটা কাজ করি, রিয়াকশনটা করে নিই। রিয়াকশনে কি বলছে? ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। এবার তাকে আমি হিটেড করলাম, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। দ্যাটস ইট। এবার আমরা দেখে নিই যে এটা ব্যালেন্সড আছে কিনা। দেখলাম হ্যাঁ ব্যালেন্সড আছে। তো নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমার কাকে কাকে দরকার আছে, কাকে কাকে দরকার? চুনা পাথরকে দরকার আছে, চুনা পাথরকে দরকার, আর কাকে দরকার আছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইডকে দরকার আছে, এই দুটোকে দরকার। তাহলে ক্যালসিয়াম মানে হচ্ছে 40 প্লাস কার্বন মানে হচ্ছে 12, অক্সিজেন মানে হচ্ছে 16 × 3 হয়ে যাবে। তাহলে 40, 12 আর 3 16 48। এটা যদি টোটাল করো তাহলে তোমার 4 4 8 আর 1 9 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম হয়, তবু আমি ক্যালকুলেটটা করে দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। 16 × 2, তাহলে হয়ে গেল হচ্ছে 12 প্লাস 32, তাহলে হবে হচ্ছে 44। তাহলে আমি পরে দেখছি, মানে পিওর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পিওর কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম তৈরি হচ্ছে। এবার বলছে 120 কেজি, তাহলে 120 কেজি চুনা পাথরের 90% বিশুদ্ধ রয়েছে, বিশুদ্ধ চুনা পাথর রয়েছে। তাহলে 120 কেজি চুনা পাথরে 90% বিশুদ্ধ চুনা পাথরের পরিমাণ কত? চুনা পাথর এর পরিমাণটা, এক্সাক্ট পরিমাণটা কত? আমি পরিমাণটা বের করতে চাই। সেটা হচ্ছে 120 × 90% বলেছে, 90/100, কাটো 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 108, তাহলে এত কেজি চুনা পাথর। ঠিক আছে, তাহলে হিসেব করে দেখো যে 100 গ্রাম চুনা পাথর থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে 1 গ্রাম চুনা পাথর থেকে 44/100 এত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে 120 কেজি, 120 কেজি তো আমি নেব না, ওরা বলছে 120 কেজি নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমার তো বিশুদ্ধ যে চুনা পাথর এখান থেকে পাওয়া যায়, আমার 120 কেজির মধ্যে তো মাত্র 108 কেজি আমার বিশুদ্ধ চুনা পাথর। তাই সেই 108 কেজি চুনা পাথর নেব। এই 108 কেজি, কেজি মানে 108,000 গ্রাম, এত গ্রাম চুনা পাথর থেকে কতটা কার্বন ডাই অক্সাইড পাবো এটা ক্যালকুলেট করতে হবে। 108,000, ঠিক আছে, তাহলে এত গ্রাম পাওয়া যাবে। ক্যালকুলেট করো, শূন্য কেটে দাও, তাহলে এখানে পাচ্ছ কি 44। আমি এখানে ক্যালকুলেটটা করে নিই,
108 44, তাহলে এখান থেকে পাবে হচ্ছে 4 8 32 4, একই ব্যাপার তোমাদের মতো করে ক্যালকুলেশনটা করছি, এটা 5, এটা 7, এটা 4, তাহলে 4 7 5 2 0 এত গ্রাম, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, মানে গ্রামের রেসপেক্টে করছি যেহেতু, ঠিক আছে, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এবার তুমি যদি কেজির রেসপেক্টে বলো তাহলে কত কেজি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো, সেটা আমি বললাম যেটা যে 47.52 এত কেজি, এত কেজি কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ক্লিয়ার? এবার আমাকে নেক্সট যে কাজটা করতে হবে, এটা মুছে দিই কারণ এই জায়গাটা আমার দরকার পড়বে। এসটিপিতে তার আয়তন কত? নাও, কার আয়তন? যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে। এখন 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অর্থাৎ কত লিটার? 22.4 লিটার, তাহলে 47.520 এত গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কি? 22.4 ইন্টু হচ্ছে 47520 ডিভাইডেড বাই 44, ক্যালকুলেশন করলে কি পাওয়া যায় একটু দেখি। এটা গেল হচ্ছে এখানে 0 0 কেটে দিলাম, 44 আছে, 11 দিয়ে তো করা যেতে পারে নাকি? 11 দিয়ে দেখি, 44 এদিকে 35 33, হ্যাঁ হয়ে যাবে। 11 ইন্টু 4 11, 11 ইন্টু 4 তাহলে হলো 35, 11 ইন্টু 3 33 22, 11 দুগুণে 22, ঠিক আছে, 432 বলেছে। এবার 4 1 4 0 4 8 32, তাহলে এটা ইন্টু 22 কত হবে? 22, তাহলে আমরা একটু ক্যালকুলেট করে নিই এখানে, 108 সরি 100, আরে বাবা রে 108 গুণ 22, 22 কেন 224, সরি কি বলছে, 108 গুণ 2 2 4, 4 8 32, 4 1 4, তারপরে 8 দুগুণে 16, 2 1 2, 16 1 মানে 6 1 2 2 1 6, ঠিক আছে, এটা 2 6 6 3 9, 6 1 7, 7 4 11, হাতে 1 1 আর 1 2 4 2, তাহলে কত হবে এটা? 24192 এত লিটার হয়ে গেল এটা। বাহ, দারুণ ব্যাপার, এত লিটার হয়ে গেল, ঠিক আছে, তাহলে 24,192 লিটার, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আসলে কেজির ব্যাপারটা বলেছে তো সেই কারণে এত বড় একটা ডিজিট আসলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স বলছে যে 18.25 গ্রাম KClO3 এবং MnO2 এর একটি মিশ্রণকে উত্তপ্ত করলে 4.8 গ্রাম অক্সিজেন নির্গত হয়, তাহলে কি পরিমাণ MnO2 অনুঘটক রূপে ব্যবহৃত হয়েছিল? এখানে অনুঘটক কারা হয়? যারা কোনো বিক্রিয়ার মান বাড়িয়ে দেয়, কিন্তু বিক্রিয়ার শেষে তারা কি হয়? তারা অপরিবর্তিত থাকে। রিয়াকশন এটাই বোঝাচ্ছে, রিয়াকশন যেটা বলতে চাইছে যে KClO3 এ কি করছে? MnO2 অনুঘটক ব্যবহার করে KCl প্লাস অক্সিজেন রূপান্তরিত হচ্ছে। আমি একটু ব্যালেন্সিংটা করে নিই তাহলেই হবে। এখানে 3 বসাও আর এখানে 2 বসাও, 3 দুগুণে 6 হয়ে গেল, এখানে 2 বসিয়ে দাও,
ব্যালেন্সিং কমপ্লিট। এবার নেক্সট কাজ কি আমার? নেক্সট কাজ হচ্ছে আমার এবারে অঙ্কটা করা। তাহলে 18.25 গ্রাম KClO3। আচ্ছা ওইসব বাদ দাও তুমি, KClO3 আর MnO2 মিশ্রণটা হচ্ছে 18.25 গ্রাম। আচ্ছা আমার অ্যাকচুয়ালি KClO3টা কাজে কতটা লেগেছিল? কারণ অনুঘটকের পরিমাণটা তো চেঞ্জ হবে না, ওটা একই থাকবে বিক্রিয়ার পরেও, তো সমস্যা কিছু নেই। তাহলে কে তৈরি হচ্ছে? অক্সিজেন নির্গত হচ্ছে। তাহলে অক্সিজেন দেখে নাও, তাহলে 2 ইন্টু কে মানে কত? কে মানে 39, মানে পটাশিয়াম 39, ক্লোরিন হচ্ছে 35.5, প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে আমরা পাই কি? তাহলে 39, এটা 39 প্লাস 35.5 প্লাস এটা হচ্ছে 48 হয়ে যাচ্ছে। ক্যালকুলেট করো দেখিনি কত পাচ্ছ। তাহলে 39 আর 35 হয়ে যায় হচ্ছে 74.5, এই 74.5 আর এদিকে হচ্ছে 48, কত হচ্ছে 0.5 থাকলো, 8 4 12 2 হাতে 1, 4 7 11 12 হয়ে যাবে, মানে 122.5, 122.5। ঠিক আছে, তাহলে সেখান থেকে 122.5 মানে কত হবে? 122 মানে 244 হচ্ছে, 244 মানে 245-এর একটা ব্যাপার চলে আসছে। ঠিক আছে, আর অক্সিজেনের ব্যাপারটা যদি বলি, 3 ইন্টু অক্সিজেন মানে হচ্ছে 16 ইন্টু 2। ঠিক আছে, এবার 16 দুগুণে 32, 32 ইন্টু 3 হচ্ছে 96 হয়ে যায় না? 32 ইন্টু 3 হয়ে যায় 96। তাহলে এখন কথা হচ্ছে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় 245 গ্রাম KClO3 থেকে। ঠিক আছে, ব্যাস। এখন কথা হচ্ছে 1 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় 245 বাই হচ্ছে 96 এত গ্রাম KClO3 থেকে। তারপরে আমার দরকার 4.8 গ্রাম, 4.8 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে 245 ইন্টু 4.8 ডিভাইডেড বাই 96 এত গ্রাম KClO3 থেকে। ক্যালকুলেট করো, এখানে তোলো 10, 48 ইন্টু 2 হয় 2। এমা এইখানে কাটাকুটি তো আর করা যাবে না, এটা থাক এরকম। কত পাচ্ছি আমরা? ইরেস যদি করি, ইরেস কেন করতে যাব, পেন নিয়ে আসি, এখানে 2 আসছে। এবার 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 4 5 20, 4 5 20 35, 5 নং 45, 49। তাহলে 49 বাই 4 হয়ে যাচ্ছে, তার মানে কত পাচ্ছি? 4 একে 4, 4 একে 4, 9 বেরিয়ে আসলো। তারপরে 4 দুগুণে 8, 1 25, মানে 12.25 গ্রাম। 12.25 গ্রাম কাকে দরকার? KClO3 দরকার। আচ্ছা এবার তোমরা একটা কথা বলো আমাকে, দেখো মিশ্রণটা কত গ্রামের ছিল? তাহলে KClO3 ও MnO2 এর মিশ্রণ কত গ্রামের ছিল সেটা বলো? 18.25 গ্রামের। এবার সেখান থেকে আমার KCl কতটা থাকছে, KClO3 কতটা থাকছে, সেটা হচ্ছে 12.25 এত গ্রাম। তাহলে কত গ্রাম হচ্ছে আমার MnO2 আছে, সেটা 6.00 এত গ্রাম। তাহলে দেয়ারফোর আমার MnO2 এর পরিমাণ কতটা থাকবে, সেটা হচ্ছে 6 গ্রাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন্স হচ্ছে, এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন্স আজকে, আর কোনো কোয়েশ্চেন্স নেই, পরের দিন আরো 4টে পেজ নিয়ে আমরা আলোচনা করব। তো দস্তা মানে কি? জিঙ্ক ছিবড়ায় 18.25%। এটা কি 18.25টা ছাড়তে পারে না? যাই হোক,
18.25% তামা রয়েছে। তাহলে এই নমুনায় 80 গ্রাম লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় যে পরিমাণ H2 উৎপন্ন করে তা কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে? ঠিক আছে, অতবার কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। এর আগের প্রশ্নটা খুব ভালো, প্রত্যেকটা প্রশ্ন একদম সিলেক্টিভ প্রশ্ন, আমার এখানে কিছু বলার থাকতে পারে না। ঠিক আছে, তো চলো রিয়াকশনটা আগে করে নি। কার সাথে কার বিক্রিয়া? Zn এর সাথে HCl এর বিক্রিয়া। করলে কি হবে? তাহলে চলো শুরু করা যাক। তাহলে ZnCl2 প্লাস হাইড্রোজেন H2, কিচ্ছু করার দরকার নেই, বুঝতেই পারছো এখানে আলাদা করে বলার কিছু নেই, এখানে 2 বসিয়ে দিতে হবে চোখ বন্ধ করে, ব্যাস হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন্স কি? নেক্সট কোয়েশ্চেন্স কি বলতে মানে নেক্সট এবার আমার কাজ কি? এবার জিঙ্ক চিমড়ার মধ্যে 18.25% তামা রয়েছে। এবার 80 গ্রাম লঘু HCl এর সাথে বিক্রিয়া করছে এই নমুনা। 80 গ্রাম লঘু HCl এর সাথে বিক্রিয়া করে যে পরিমাণ H2 উৎপন্ন করে তা কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে? ঠিক আছে, এই নমুনার 80 গ্রাম, ভালো করে বুঝবে, এই নমুনার 80 গ্রাম, এটার আর র আছে, র বৈশিন্য র, বৈশিন্য র আছে, বৈশিন্য র। এই নমুনার 80 গ্রাম, তাহলে 80 গ্রাম, তাহলে আগে একটা কথা বলো, 80 গ্রাম জিঙ্ক এ বিশুদ্ধ জিঙ্ক কতটা রয়েছে? বিশুদ্ধ জিঙ্ক কতটা? 18.25% তো তামাই রয়েছে। তাহলে 80 ইন্টু এখানে থাকতে হবে 100 মাইনাস 18.25 ডিভাইডেড বাই 100, এটা করলেই তো হয়ে যায় 80 ইন্টু এটা কত হচ্ছে? তাহলে তোমার 81.75 হচ্ছে না? 81.75 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেট করো, এটাকে তোলো, তুলে এখানে আরো 100 বসাও, ক্যালকুলেট করে দাও। এই তারপরে 4 দুগুণে 8, এটা 5 দুগুণে 10, একটু অন্য কালার ব্যবহার করি। তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত পাচ্ছি? 5, 5 একে 5, 30, 31, 5 ছক 30, 1 17, 3 5 15, 25, 5 5 25, ঠিক আছে। এবার নেক্সট কাজ, 4 25 100, 4 25 100, তাহলে 5, 5 5 25, এটাকে ক্যালকুলেট করলে কত পাচ্ছি আমরা? 5, 5 3 5 15, 1 30, 1 13, 5 দুগুণে 10, 35, 5 7 35 হয়ে গেল। এবার এখান থেকে যদি ক্যালকুলেট করি, 5 ছক 30, 27, 5 5 25, তাহলে হবে 2, পয়েন্ট দিলাম, শূন্য আসলো, 4 25, 4 5 20, তাহলে এত গ্রাম কিন্তু বিশুদ্ধ জিঙ্ক থাকবে। খুব ভালো কথা, সমস্যা কিছু নেই। তো এখন কথা হচ্ছে আমার এই নমুনার 80 গ্রাম, 80 গ্রাম মানে আলটিমেটলি 65.4 গ্রাম, 65.4, 65.4 তো এমনিই আমরা জানি হচ্ছে জিঙ্কের অ্যাটমিক মাস, তো সমস্যা কিছু নেই। তাহলে যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কত পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে? কত পরিমাণ হাইড্রোজেন গ্যাস? এই তো 2 গ্রাম পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে 65.4 গ্রাম গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, এটুকু ক্লিয়ার আমাদের কাছে। এখন আরেকটা রিয়াকশন করব, সেটা হাইড্রোজেন গ্যাসের সাথে
কার সাথে রিয়াকশন করব? অক্সিজেন গ্যাসে রিয়াকশন করব, করে কি তৈরি করব? জল তৈরি করব। ব্যালেন্স করতে হবে এবারে, ব্যালেন্সিং করো। হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন দুখানা চলে এসছে, এখানে 2 বসিয়ে দাও। যেই 2 বসিয়ে দেবো এখানেও 2 বসিয়ে দিতে হবে। এখানে এখন কথা হচ্ছে এখানে 4 গ্রাম হয়ে গেল, 2 দুগুণে 4, তাহলে 4 গ্রাম হয়ে গেল। 4 গ্রাম অক্সিজেন কতটা? অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32 গ্রাম, তাই তো? তাহলে 16 দুগুণে 32 গ্রামের সাথে রিয়াকশন করছে। আমার কিন্তু অলরেডি 2 গ্রাম তৈরি হয়েছে। আমার ওই পরিমাণ অক্সিজেন, ওই পরিমাণ হাইড্রোজেন কত পরিমাণ অক্সিজেনের সাথে রিয়াকশন করছে সেটা দেখতে হবে। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। ঠিক আছে, তাহলে আমার দরকার 2 গ্রাম হাইড্রোজেন, কারণ এই 2 গ্রাম হাইড্রোজেনই তৈরি হয়েছে। আমি 4 গ্রাম কোথা থেকে পাবো? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস কি হবে? অর্ধেক হয়ে যাচ্ছে না, 16 গ্রাম অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, এটাই আনসার। ঠিক আছে, তো এখন আমরা এই পর্যন্ত আলোচনা করলাম মোটামুটি ভাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও দেখবে। আবারও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, বিকজ হচ্ছে তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। আর একই ধরনের এখানে 2-3টে অঙ্ক রয়েছেই, তো ওই যে পার্সেন্টেজ হিসেবে অশুদ্ধির যে অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে বাড়িতে কিন্তু সলভ করতে হবে। আর চলো, এর পরের ভিডিওটা আবার আমরা পরের দিন নিয়ে আসবো, সেখানে আরো 4টে পেজের কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো যদি কোনো কোয়েশ্চেন্স এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তাহলে চলো, আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।